নমস্কার, আমি সঙ্গীতা আর আপনারা শুনছেন বহিঃপ্রকাশ। আজ পড়তে চলেছি শ্রী সত্যজিৎ রায়ের অত্যন্ত জনপ্রিয় চরিত্র ফেলুদার থেকে লন্ডনে ফেলুদার দ্বিতীয় পর্ব। 5 দিন পরে রবিবারের কলকাতা আর দিল্লির স্টেটম্যান বিজ্ঞাপনটা বেরোলো। প্রথম দিন কোনো ফলাফল নেই, কেউ যোগাযোগ করলো না। বোঝাই যাচ্ছে কলকাতার কেউ নয়, তাহলে এর মধ্যে টেলিফোন এসে যেত, বলল ফেলুদা। বুধবার সকালে ফেলুদার একটা ফোন এলো গ্র্যান্ড হোটেল থেকে। জন ডেক্সটার বলে একজন ট্যুরিস্ট, তিনি একটা অস্ট্রেলিয়ান দলের সঙ্গে ভারতবর্ষ ভ্রমণে বেরিয়েছেন। দিল্লিতে এসে আচমকা কাগজে ছবিটা দেখে স্থির করেছিলেন কলকাতায় এসে ফেলুদার সঙ্গে যোগাযোগ করবেন। বললেন আজই বিকেলে কাঠমান্ডু চলে যাচ্ছেন, দুপুর নাগাদ একবার আমাদের বাড়ি আসতে পারেন। ফেলুদা অবশ্যই হ্যাঁ বলল, সে বেশ উত্তেজিত। বিজ্ঞাপনের যে কোনো ফল হবে সেটা আশা করেনি। একটার কাছাকাছি একটা ট্যাক্সি এসে আমাদের বাড়ির সামনে দাঁড়ালো। ফেলুদা দরজা খুলল। ট্যাক্সি থেকে নেমে এলেন বছর 50-এর সাহেব। ফেলুদার দিকে এগিয়ে এলো। মিস্টার মিটার? ইয়েস, প্লিজ কাম ইন। ভদ্রলোক ভিতরে এসে ঢুকলেন। গায়ের চামড়া রোদে পুড়ে একটা বাদামি রঙে এসে দাঁড়িয়েছে। বোঝাই যায় ভদ্রলোক বেশ কিছুদিন হলো ভারত দর্শনে বেরিয়েছেন। ভদ্রলোক বসার পর ফেলুদা জিজ্ঞেস করলো, আপনি কাগজের ছবিটা দেখেছেন? সেটা দেখেছি বলেই তো আসছি। 8 দিন পরে আমার খুড়তুতো ভাই পিটার ডেক্সটারের ছবি কাগজের বিজ্ঞাপনে দেখে অবাক লাগলো। এ বিষয়ে আপনি নিশ্চিত যে এটা আপনার খুড়তুতো ভাইয়ের ছবি? হ্যাঁ, তাতে কোনো সন্দেহ নেই। তবে আমি খুব অল্প বয়সে অস্ট্রেলিয়া চলে যাই, তারপরে আর পিটারের খবর রাখিনি। ইনফ্যাক্ট আমার ফ্যামিলির সঙ্গেও আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাই ওরা এখন কে কী অবস্থায় আছে তা বলতে পারবো না। এইটুকু মনে আছে যে পিটারের বাবা, আমার কাকা মাইকেল ডেক্সটার, ইন্ডিয়ান আর্মিতে ছিলেন। আমার মনে হয় ইন্ডিপেন্ডেন্সের পরে উনি আবার দেশে ফিরে যান। পিটারই কি ওর একমাত্র ছেলে ছিল? ও নো, সব শুধু 7 জন সন্তান ছিল মাইকেল ডেক্সটারের। পিটার ছিল ষষ্ঠ। বড় ছেলে জর্জও ইন্ডিয়ান আর্মিতে ছিল। মাইকেল ডেক্সটার বিলেতে কোথায় থাকতেন? কাউন্টিটা মনে আছে, নরফক। শহরের নাম মনে নেই। এতেও অনেক কাজ হলো। জন ডেক্সটার উঠে পড়লেন। তাকে হোটেলে গিয়ে লাঞ্চ খেতে হবে। তার দলের লোক সব অপেক্ষা করছে। ফেলুদা ভদ্রলোককে আবার ধন্যবাদ জানিয়ে ট্যাক্সিতে তুলে দিল। পরদিন আবার অ্যাপয়েন্টমেন্ট করে আমরা রঞ্জন মজুমদারের বাড়ি গিয়ে হাজির হলাম। বিজ্ঞাপনের কোনো ফল পেলেন? ভদ্রলোক জিজ্ঞেস করলেন। সেইটাই জানাতেই আপনার কাছে আসা, বলল ফেলুদা। ছেলেটি ব্রিটিশ, নাম পিটার ডেক্সটার। কি করে জানলেন? ফেলুদা জন ডেক্সটারের ঘটনাটা বলল। রঞ্জনবাবু কেমন যেন অন্যমনস্ক হয়ে গেলেন। তারপর বিড়বিড় করে দুবার বললেন, পিটার ডেক্সটার, পিটার ডেক্সটার। কিছু মনে পড়ছে কি? ফেলুদা জিজ্ঞেস করলো। আচ্ছা আচ্ছা, একটা দুর্ঘটনা। না, এই স্মৃতির উপর নির্ভর করা চলে না। আপনি যে সময়ের কথা ভুলে গেছেন সেই সময়ের ঘটনা কি মাঝে মাঝে মনে পড়ে যায়? যা মনে পড়ে সেটা সত্যি কি না কী করে বিচার করব? এমন তো কেউ নেই যাকে জিজ্ঞেস করে যাচাই করতে পারি। বাবা মা দুজনেই মারা গেছেন। আমার বিলেতের ঘটনা ওরাই জানতেন। একটা জিনিস বোধহয় বুঝতে পারছেন যে কলকাতায় বসে এই পিটার ডেক্সটার সম্বন্ধে আর কিছু জানা যাবে না। হ্যাঁ হ্যাঁ, তা তো বুঝতেই পারছি। ভদ্রলোক আবার অন্যমনস্ক। নাকি ব্যাপারটা এখানেই ইতি দেবেন? ফেলুদা জিজ্ঞেস করল। ভদ্রলোক হঠাৎ যেন সজাগ হয়ে উঠলেন। মোটেই না, মোটেই না, হাঁটুতে চাপড় মেরে বললেন রঞ্জন মজুমদার। সে কোথায় আছে, কি করছে, আমাকে মনে আছে কি না, সব আমি জানতে চাই। আপনি কবে যেতে পারবেন? হঠাৎ এই প্রশ্নে যেন ফেলুদা একটু হকচকিয়ে গেলেন। বলল, কোথায়? লন্ডন? আবার কোথায়? লন্ডন তো আপনাকে যেতেই হবে। হ্যাঁ, সেটা বুঝতে পারছি। কবে যাবেন?
আমার তো অন্য কোনো কাজ নেই, এটাই একমাত্র কেস। আপনাদের পাসপোর্ট হয়ে গেছে? হ্যাঁ, আমরা কয়েক বছর আগে হংকং যাই, তখনই বানিয়েছিলাম। তাহলে আর কি, বেরিয়ে পড়ুন, আমি টিকিটের ব্যবস্থা করছি। আমাদের সঙ্গে এক বন্ধু যাবেন, নিজের খরচে অবশ্যই। ঠিক আছে, তার নাম আমার সেক্রেটারি পশুপতিকে দিয়ে দেবেন। পশুপতি আমার ট্রাভেলস এজেন্টের থ্রু আপনাদের যাবার এবং ওখানে থাকবার সব ব্যবস্থা করে দেবে। তাছাড়া ফরেন এক্সচেঞ্জের ব্যাপারটা তো আছেই, সেটাও ও করে দেবে। ওখানে কতদিন থাকা? রঞ্জনবাবু একটু ভেবে বললেন, 7 দিনে যদি হলো তো হলো, না হলে চলে আসবেন। আমি রিটার্ন বুকিংটাও সেভাবেই করব। আমি যদি সাকসেসফুল না হই তাহলে কিন্তু আপনার কাছ থেকে টাকা নিতে প্রস্তুত নই। আপনি কোনো কেসে বিফল হয়েছেন? তা হয়নি, তাহলে এটাতেও হবেন না। ইউকে! লালমোহনবাবুর চোখ ছানা বড়া হয়ে গেল। ফেলুদা ভদ্রলোককে কলকাতার ঘটনা সব বলে দিয়ে তারপর লন্ডনের ব্যাপারটা বলল। ভদ্রলোক এটার জন্য একেবারেই তৈরি ছিলেন না। আপনি গেলে কিন্তু আপনার নিজের খরচে যেতে হবে। আমাদের খরচ মিস্টার মজুমদার দিচ্ছেন। কুছ পরোয়া নেই, খরচের ভয় আমাকে দেখাবেন না মিস্টার হোমস। আপনার পয়সা বেড়েছে ঠিকই, কিন্তু এখনও আপনার পসার বেড়েছে ঠিকই, কিন্তু এখনও আমার রোজগার আপনার চেয়ে বেশি। শুধু বলে দিন কি করতে হবে। দিন সাতেকের মতো গরম কাপড় নেবেন। পাসপোর্টটা হারাননি তো? নো স্যার, কেয়ারফুলি কেপ্ট ইন মাই আলমিরা। তাহলে আর আপনার করণীয় কিছুই নেই। যাবার তারিখটা যথাসময়ে জানতে পারবেন। যদ্দূর মনে হয় এখান থেকে বম্বে, বম্বে থেকে লন্ডন। ওখানে থাকছি কোথায়? সেটা রঞ্জনবাবুর ট্রাভেল এজেন্ট ব্যবস্থা করবে। একটি 3 স্টার হোটেল হবে আর কি। হয় অনলি 3 স্টার? তার চেয়ে বেশি চড়তে গেলে মজুমদার মশাইয়ের পকেট ফাঁক হয়ে যাবে। লন্ডনের খরচ সম্বন্ধে কোনো ধারণা আছে আপনার? তা অবশ্যই নেই, তবে একটা কথা বলে রাখি, গড়পাড়ের এক ভদ্রলোক থাকেন আমার খুব চেনা, চন্দ্রশেখর বোস, ব্যবসাদার। বছরে 2বার করে বিলেত যান। তার কাছ থেকে কিছু ডলার ম্যানেজ করব, কি বলেন? ব্যাপারটা কিন্তু বেআইনি, অতএব নীতি বিরুদ্ধ। আরে মশাই, আপনি অত সাধুগিরি করবেন না তো। আজকাল নীতির ডেফিনেশন চেঞ্জ করে গেছে। ঠিক আছে, অনিচ্ছা সত্ত্বেও আপনার কারচুপিতে সায় দিচ্ছি। আমাদের মঙ্গলবার এয়ার ইন্ডিয়াতে যাওয়া ঠিক হলো। প্লেন ছাড়বে রাত 3টে, তারপর বম্বে হয়ে লন্ডন পৌঁছব মঙ্গলবার সকাল 11:30টায়। হোটেলের বুকিংও হয়ে গেছে, পিকাডিলি সার্কেসে রিজেন্ট প্যালেস। ফেলুদা বলল, খুব ভালো লোকেশন, একেবারে শহরের মাঝখানে। ফেলুদা কদিন থেকে লন্ডন সংক্রান্ত গাইড বুকে ডুবে আছে, খুঁটিয়ে খুঁটিয়ে শহরের ম্যাপ দেখছে। যাবার আগের দিন মিস্টার মজুমদারকে ফোন করা হলো। মিনিট 2 কথা বলে ফোন নামিয়ে রেখে ফেলুদা বলল, জানতে চেয়েছিলাম ওর বাবা কোনো হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন কি না। বললেন ওর মনে নেই। ওরা কোথায় থাকতেন জিজ্ঞেস করাতেও একই উত্তর পেলাম। বললেন ওর বাবা ওকে বলেছিল, কিন্তু এখন আর মনে নেই। আমার মনে হয় অ্যাক্সিডেন্টটা ওর স্মৃতিশক্তিকে দুর্বল করে দিয়েছে। লন্ডনে আমার কলেজের এক সহপাঠী আছে, সেও ডাক্তার। দেখব ওর কাছ থেকে কোনো খবর পাওয়া যায় কি না। দেখতে দেখতেই যাওয়ার দিন চলে এলো। ফেলুদার দৌলতে কত জায়গাই না দেখলাম, কিন্তু লন্ডন যাওয়া হবে এটা কোনোদিন স্বপ্নেও ভাবিনি। লালমোহনবাবু বললেন, বিলেত আজকাল রাম শ্যাম যদু মধু সকলেই যাচ্ছে, সেই ভেবেই মনটাকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করছিলাম। ও মা, কাল রাত্রিরে দেখি পালস রেট বেড়ে 110-এ উঠেছে। এমনিতে 80-র বেশি কদাচিৎ ওঠে। এখানে বলে রাখি, লালমোহনবাবু তার গড়পাড়ের বন্ধুর কাছ থেকে বেশ কিছু ডলার ম্যানেজ করেছেন। ফেলুদাকে কদিন থেকে একটু চুপচাপ দেখছি, যদিও কাজ যা করা সবই করছে। কেসটা যে সহজ নয় সেটাই বোধহয় মাথার মধ্যে ঘুরছে। আমি তো কল্পনাই করতে পারছি না ও কিভাবে এগোবে। তথ্য এত কম, তার উপরে রঞ্জনবাবুর স্মৃতিলোপ। যে কটা বছর ওই ছেলেটির সঙ্গে ওর বন্ধুত্ব ছিল, সেই কটা বছরের কথাই উনি ভুলে বসে আছেন। লালমোহনবাবু সোজাসুজি বললেন,
আপনি অনেক রহস্য সমাধান করেছেন, কিন্তু এটার মতো কঠিন কেস আর কখনো আপনার হাতে এসেছে বলে তো মনে হয় না। আপনি যে কেসটা কেন নিলেন তাই বুঝতে পারছি না। এটা নিলাম বলেই তো আপনাদের বিলেত যাওয়া হচ্ছে। তা বটে, তা বটে। যাবার দিন এবং তারপর যাবার সময়ও এসে পড়ল। লালমোহনবাবুর গাড়িতেই এয়ারপোর্ট গেলাম। ভদ্রলোক পুরো দস্তুর সাহেব সেজেছেন। এই টাইটা আগে দেখিনি, বুঝলাম নতুন কিনেছেন। কাস্টমসের ঝামেলা এখানেই চুকিয়ে দিয়ে বম্বে পৌঁছে লাগেজ জমা দিয়ে লাউঞ্জে কিছুটা সময় অপেক্ষা করে লাউডস্পিকারের ঘোষণা শুনে আমরা প্লেনে গিয়ে উঠলাম। আশ্চর্য, এখন বিছানায় শুয়ে ঘুমানোর কথা, কিন্তু যাবার উত্তেজনায় একটুও ঘুম পাচ্ছে না। লালমোহনবাবু নাকি দুপুরে এক দফা ঘুমিয়ে নিয়েছেন, তাই বললেন প্লেনে আর ঘুমানোর দরকার হবে না। ভদ্রলোক নিজের জায়গায় বসে বেল্ট বেঁধে বললেন, সেই পঞ্চুলালের গল্পে পড়েছিলাম না, তিমি মাছের পেটে ঢুকেছিল পঞ্চু। এও যেন সেই তিমি মাছের পেট। এত লোক সমেত প্লেনটা মাটি থেকে ওঠে কি করে, সেটাই আশ্চর্য। সেই আশ্চর্য ঘটনাটাও ঘটে গেল। রানওয়ে দিয়ে যখন প্লেন কান ফাটানো শব্দ করে ছুটে চলেছে, লালমোহনবাবুর চোখ তখন বন্ধ। ঠোঁটটা একবার নড়ে উঠল, আর বুঝলাম যেন উনি বললেন দুগ্গা দুগ্গা। আর সেই মুহূর্তেই প্লেনটা জমি ছেড়ে আকাশে উঠে পড়ল। জানলা দিয়ে দেখলাম বম্বের আলো দ্রুত দূরে সরে যাচ্ছে। তারপর প্লেনটা ক্রমে নাক উঁচু অবস্থা থেকে সোজা হলো, শব্দ কমে গেল, আর লাউড স্পিকারে এয়ার হোস্টেসকে বলতে শোনা গেল, আমরা এখন বেল্ট খুলতে পারি, তবে আলগা করে পরে থাকাই ভালো। তারপর একদিকে একজন ছেলে আর অন্যদিকে একজন মেয়ে দাঁড়িয়ে লাইফ জ্যাকেট আর অক্সিজেনের ব্যাপারটা বুঝিয়ে দিল। আমরা নন স্মোকিং এরিয়াতে বসেছি। ফেলুদা সিগারেট খায় বটে, কিন্তু দরকার পড়লে অনায়াসে 10-12 ঘন্টা না খেয়ে থাকতে পারে। সিনেমা দেখবে না? লালমোহনবাবু জিজ্ঞেস করলেন। আমি বললাম, সচরাচর তো দেখায় বলেই শুনেছি। সিনেমা দেখালো ঠিকই, সেই সঙ্গে কথা শোনার জন্য একটা করে হেডফোন দিল, কিন্তু এত বাজে ছবি যে আমি 10 মিনিট দেখিয়ে হেডফোন খুলে রেখে ঘুম দিলাম। ঘুমটা যখন ভাঙলো তখন জানলা দিয়ে রোদ আসছে। ফেলুদাও বলল ও ঘন্টা দুয়েক ঘুমিয়ে নিয়েছে। কেবল লালমোহন বাবুই নাকি একটানা জেগে আছেন। বললেন হোটেলে ঘুমিয়ে পুষিয়ে নেব। বরফে ঢাকা আল্পসের উপর দিয়ে প্লেনটা না উড়ে গেলে প্রায় কিছুই দেখার থাকতো না। পাহাড়টার নাম জেনে লালমোহন বাবু জিজ্ঞেস করলেন, আমরা কি মন্ট ব্ল্যাঙ্ক দেখতে পাবো? ফেলুদা বলল, তা পাবো, তবে মন্ট ব্লাঙ্ক নয় লালমোহনবাবু। এখন ইউরোপে এসেছেন, এখানকার দ্রষ্টব্যগুলোর নামের উচ্চারণ ঠিক করে করতে শিখুন। ওটা মব্লাঁ, তার মানে অনেকগুলো অক্ষরের কোনো উচ্চারণই নেই। ফরাসিতে সেটা খুব স্বাভাবিক। লালমোহনবাবু বেশ কয়েকবার মব্লাঁ মব্লাঁ বলে নিলেন। আর আমাদের হোটেল যেখানে, বলল ফেলুদা, সেটার বানান দেখে পিকাডিলি বলতে ইচ্ছা করলো। আপনি যদি পিকলি বলেন তাহলে ওখানকার সাধারণ লোক বুঝবে আরও সহজে। পিকলি সার্কাস, পিকলি সার্কাস। থ্যাংক ইউ। আধ ঘন্টা লেটে আমাদের প্লেন লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে পৌঁছে গেল। ফেলুদা বলল, এখান থেকে সেন্ট্রাল লন্ডন 3 রকমে যাওয়া যায়। 1 হলো বাস, 2 হলো ট্যাক্সি, আর 3 টিউব। ট্যাক্সিতে দেদার খরচা, আর বাসের চেয়ে টিউবে সময় কম লাগে। আমার ম্যাপ বলছে একেবারে পিকাডিলি সার্কাস পর্যন্ত টিউব যায়, কাজেই তাতেই যাওয়া ভালো। টিউবটা কী ব্যাপার মশাই? লালমোহনবাবু জিজ্ঞেস করলেন। টিউব হলো কলকাতায় আমরা যাকে মেট্রো বলি সেই, অর্থাৎ পাতাল রেল। লন্ডনের নিচ দিয়ে কিলবিল করে ছড়ানো রয়েছে এই টিউবের লাইন। একবার বুঝে নিলে টিউবে যাতায়াতের মতো সহজ জিনিস আর নেই। ম্যাপ পাওয়া যায়, একটা আপনাকে এনে দেব। আজ এ পর্যন্তই থাকলো। পরবর্তী পর্ব আমরা আগামীবার শুনব। শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, আপনারা চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক করবেন। থ্যাংক ইউ। বাই।